আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদেরও মিথ্যাপ্রবাদ গল্পের 6 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা বাদ দিয়ে গল্প শুরু করা যাক। পরের দিন চাকরি খুঁজতে বের হলাম। আর চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম এই জন্য যেন আমান্নার সাথে আমার দেখা না হয়। চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম। অফিসটা খুব বড় না, মাঝারি, প্রায় 200-300 কর্মচারী রয়েছে। এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে, তাই সে সকল প্রশ্ন জিজ্ঞাসা করলেও সব সঠিক উত্তর দিলাম। যদিও আমি রায়হান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে যাব না, কেননা ওনার সাথে আমান চৌধুরী বা অনন্যার বাবার ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে, যার কারণে ওনার ওখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ওখানে যাব না। তো এখানে বর্তমানে ফিরে যাক। এখানে চাকরি সম্পন্ন হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে। আমি অফিস থেকে বের হই 1 কেজি মিষ্টি নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে, আর ওনারাও খুশি হলেন। যেহেতু চাকরি হয়ে গেছে, তাই আমাকে অন্য কোনো এক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে প্রায় আরেকটু দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটা গেছে। আর নাইমও এখন ইন্টার সেকেন্ড বর্ষে পড়ে। পরের দিন সকালে নাস্তা খেয়ে বের হলাম অফিসের দিকে। আজকে অফিসে প্রথম দিন, সেভাবে নিজেকে প্রস্তুত করছি। অফিসে গিয়ে আমার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। আর তখন পিয়ন এসে বলল, স্যার আপনাকে তার রুমে ডেকে পাঠিয়েছেন। আমি বললাম আচ্ছা আমি আসছি। এটা বললে পিয়ন চলে গেল। আমি বসে রুমের দিকে যেতে লাগলাম। এর মাঝে অফিসের কিছু বিবরণ দিই। এখানে সবাই আমার থেকে বয়সে বড়, আর শুনেছি বস নাকি ভালো। এর মাঝে আমি বসের রুমের দিকে গেলাম। আমি বললাম, স্যার আসতে পারি? জয় স্যার, মানে আমার বস, উনি বললেন আসেন। আমাদের বসের নাম জয়, আর উপাধি বংশের নাম খান। বয়স আমার মতে হবে। ওনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছেন, বাবার একমাত্র ছেলে। তা আপনার নামই আবির। এই ফাইলটা নাও আর সম্পূর্ণ করে দাও, আজকে দিতে হবে এটা। আচ্ছা। আমি বসে রুম থেকে বের হয়ে আমার ডেস্কে বসে বললাম, আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম। যেহেতু এই কাজে আমার ধারণা অনেক আগে, তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা সেরে ফেললাম। আমার কাজের গতি দেখে স্যার অবাক হলেন, এত তাড়াতাড়ি কাজ সম্পন্ন করলেন কেমনি। আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই, তাই পেরেছি। সেদিনের মতো আরও কিছু কাজ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তা আমি জানতাম না। কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও আছে। আমার ফোন কেনার কারণ, আগের ফোন আমি অনন্যদের ওখানে রেখে এসেছি। আমি ফ্রেশ হয়ে হাসানের কাছে ফোন দিলাম, মা কেমন আছে? ভালোই। কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবে চলে গেল 3 মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। ধীরে ধীরে জয়দের অফিসটা অনেকটা বড় হয়েছে। এখন তাদের কর্মী প্রায় 1000। আগের বাসায় আর থাকি না। অফিস থেকে যে ফ্ল্যাট দেওয়া হয়েছে ওটা দিয়ে আমরা থাকি, সাথে একজনের কাজের মেয়ে। কেননা স্যার আমার কাজ দেখে আমাকে প্রমোশন দিয়েছেন। আমি বললাম, স্যার আমার কিছুদিনের ছুটি লাগবে। স্যার বলে, কী জন্য? আমার দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, এর কারণে আমি পরের দিনে ছুটি নিলাম। আজ পরীক্ষা, তুই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম। আমার সিট খুঁজে বের করে আমার সিটে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একজন রুমের প্রবেশ করলো, যেখানে থেকে আমি অবাক, কেননা সে আর কেউ নয়, সে হচ্ছে জয়, মানে আমার স্যার। স্যার আপনি এখানে? কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই পড়ি। আমিও তো এখানেই পড়ি। তাহলে তো ভালোই হলো। আজ থেকে এখানে কোনো স্যার নয়, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে নো তুমি নো আপনি, শুধু তুই, ঠিক আছে? আচ্ছা স্যার, থুকু। জয় আমার পাশে সিটি, স্যার মানে জয় সিট পড়েছে, তাই দুজনে গল্প করে পরীক্ষাটা দিলাম। ঠিকমতো পড়তে না পারে পরীক্ষা দিতে ভালো হয়নি, তবে যেদিন রেজাল্ট দিল তখনও দেখলাম আমার দুজনই টপ 20-এর মধ্যে। এভাবে কয়েকটা মাস কেটে যায়। এখন জয় আমার অনেক ভালো বন্ধু, সে সেখানে যায়, আমাকেও নিয়ে যায়, এমনকি তার বাসায় অনেকবার গিয়েছি। এমনই একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে, তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল। আর সেখানে যাওয়া হলো, তা ছিল সিলেট। আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকতে বাসের টিকিট কাটলাম। আর সিটে যে বসার সময় একটা ঘটনা ঘটলো। জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় বললো, তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম, কিন্তু পারলাম না। এদিকে ওর সাথে একটা ছেলে বসলো, আর আমি আমার সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে বসলো, আমার সমবয়সী হবে, আর আমার পাশে এসে বসলো। আমি আরেকটু জলের দিকে সরে বসলাম। আপনার নামটা জানতে পারি? আমার নাম আবির। আপনার? আমার নাম নীলা। ও আচ্ছা, আপনিও কি সিলেট যাচ্ছেন? তা আপনি কী কারণে যাচ্ছেন? ফ্রেন্ডের সাথে ঘুরতে, অফিসের একটা কাজে। ও, আমি অফিসের একটা কাজে যাচ্ছি। যাওয়ার মাঝে ওর সাথে আর কথা হলো। আর দু আর দুজন যেহেতু সমবয়সী, তাই ও তুমি করেই বলতো, তাই আমিও ওরে তুমি করেই বললাম। এদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেটে এসে পৌঁছালাম। অনলাইনে বুকিং করে একটা হোটেলে আসলাম। 2 রুম বুক করা ছিল, তাই যে যার রুমে চলে গেলাম। পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব, আর অফিসের কাজটা আরও 2 দিন পরে, তাই আজকে ঘুরতে বের হলাম। আর আমাদের না ডিসলেয়ারটা নিয়ে বের হলাম, ঘুরলাম, অনেক ছবিও তুললাম। তারপরে বাসায় চলে আসলাম। পরের দিন অফিসের কাজে যেতে হবে। এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে, যার মধ্যে যাদের কাজ ভালো হয়েছে তাদের কাজটা দেওয়া হবে। প্রায় 20 কোটি টাকার লেনদেন, তাই আরও ভালো কাজে দেওয়া হবে। ওখানে গিয়ে আমি অবাক, কেননা নীলাও ওখানে উপস্থিত। ও এসেছে আর কি কোম্পানি অফ ইন্ডাস্ট্রি থেকে। আর যারা কাজ দেবে তাকে দেখে আমি আরও বেশি অবাক হয়েছি, কেননা তিনি হলেন রায়হান চৌধুরী। দেশের বিদেশে ওনার অনেক ব্রাঞ্চ রয়েছে।
কিছুক্ষণ পরে জয়দের কোম্পানির নাম বলা হলো, কেননা বিগত কয়েক মাসে ভালো পজিশনে চলে এসেছে। যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল। সব কাগজ বুঝে আস্তে আস্তে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কেননা উনি আমাকে চিনে ফেলতে পারেন এই জন্য। আর জয়কে অনেক কংগ্রেচুলেশন জানালো। জয় আসার পরে নীলা জয়কে কংগ্রেচুলেশন জানালো। আর জয় এসে আমাকে বললো, তুই থাকার কারণে এত দূর আসতে পেরেছি। তারপর আমি আর জয় চলে আসলাম। আরও 2 দিন অনেক জায়গায় ঘুরে ঢাকা ব্যাক করলাম। আর যে প্রোডাক্টটা দেওয়া হয়েছিল সে প্রজেক্ট সঠিকভাবে সম্পন্ন করা হলো 1 সপ্তাহের মধ্যে। আর জয়দের কোম্পানি আরও ভালো পজিশনে চলে আসলো। এমনি একদিন আমরা গাড়ির কিছুটা সমস্যা হয়, আমি রিক্সা নিয়ে অফিসে যাচ্ছিলাম, তখন দেখলাম নীলা হেঁটে কোথাও যাচ্ছে। আমার জানা মতে ওর অফিস তো এদিকে না, তাহলে কোথায় যাচ্ছে? আমি একটু ট্যাগ দিলাম আর বললাম, কোথায় যাচ্ছ? আচ্ছা এখানে না, একটা কফি শপে চলো। ওকে, আমি আর নীলা একটা কফি শপে গেলাম। ওই যা বললো তা শুনে আমার খুব খারাপ লাগলো, কারণ কথাটা হচ্ছে তার কথাই আমার মনে হচ্ছে কোনো এক জায়গায় বিঁধলো। মানুষ কেমন হলে এটা করতে পারে? চলেন, কে হয়েছিল সেদিন নীলার সাথে 1 সপ্তাহ আগে? কী কারণে কাজটা আমাদের হাতছাড়া হয়ে গেছে? স্যার, আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাস আগে অনেক ভালো, যার কারণে রায়হান চৌধুরী ওদের কাজ দিয়েছেন। তাহলে তোমাকে পাঠানো হয়েছে কী জন্য? তুমি জয়েন করেছো অনেক দিন, তাহলে তুমি আনতে পারলে না কেন? এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। প্লিজ স্যার, এমনটা করবেন না, তাহলে আমরা একেবারে পথে নেমে যাবো। আমার বাবা নেই, মা ছোটো ভাইকে নিয়ে আমার সংসার। মা কিছু করেন বা তিনি অসুস্থ, তাই স্যার চাকরি থেকে বরখাস্ত করেন না। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে আর বাদ দেবো না। জি স্যার বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। তুমি কি নিজের শরীরের দিকে একবারও চেয়েছো? কি ফিগার বানিয়েছো, পুরাই পাগল। আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম, কিন্তু আজকে কোনো একটা উপায় পেয়ে গেলাম। তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে, তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব না, আর তোমাকে প্রমোশন আর বেতন দুটাই বাড়ানো হবে। আর হ্যাঁ, আমি জানতাম আমার ওই কাজটা পাবো না, এই জন্য তোমাকে পাঠিয়েছি। এটা ছিল তোমাকে ভোগ করার একটা চাল মাত্র। এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার কাছে মনে হচ্ছে সে ফ্রেশ হয়ে গেছে, নড়চড় করতে পারছে না। যখন তার বস তার একেবারে সামনে চলে আসলো, তখনই, স্যার আসবো। নীলার বস নিজেকে ঠিক করে, আসো। স্যার, কর্মচারী তো কোনো কাজ করতে চাচ্ছে না, তাদের কাজের তুলনায় টাকায় অনেক কম পায়, তাই অনেকে বলছে কোম্পানি ছেড়ে দেবে। না, এখন আর বাড়ানো হবে না, ওদের কাজ ভালো পরে বেতন বাড়ানো হবে। নীলার বস মনে মনে, তোমার কাজ করে যাও, বেতন কখনো বাড়ানো হবে না। ওদের কথার মাঝে নীলা এসে পড়ে তার খাবার ওদের কথার মাঝে নীলা এসে পড়ে তার টেবিলে আর ডেস্কে এসে কিছু কাজ করতে থাকে। নীলা যে চলে গেছে তার সেদিকে খেয়ালই করেনি তার বস। আচ্ছা ঠিক আছে, এ বলে সে এসে পড়ে, তখন নীলার বস খেয়াল করে নীলা নেই। সিকিউরিটি, জি স্যার বলুন। নীলাকে আমার রুমে আসতে বলো। আচ্ছা স্যার। তারপর সিকিউরিটি নীলা টেবিলে গিয়ে, স্যার আপনাকে তার রুমে ডেকেছেন, আপনি যান, আমি আসছি। তখন সিকিউরিটি চলে গেল। আর কিছুক্ষণ পরে নীলা তার বসের ডেস্কে আসলো। তা কী ভাবলে তুমি? এই নিন স্যার। কি এটা? রিজাইন লেটার। আমি আজকে থেকে আর আপনাদের এখানে কাজ করব না। তবে স্যার, একটা কথা শুনে রাখেন, একজনের দুর্বলতায় কখনো হাত দিবেন না, হয়তো সে হাত ভেঙে যেতে পারে। বিদায় স্যার। এ বলে নীলে চলে গেল। তখন তার বস বলে, শকুনের দোয়ায় গরু মরে না। এবার বর্তমানে আসি। তখন নীলে খেয়াল করলো আমার চোখে পানি। আপনি কাঁদতেছেন কেন? না তো, বাদ দাও। ওর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করছে। আচ্ছা, সত্যি কি তোমার বাবা নেই? সত্যি বলতে বাবা মারা যাননি? তার প্রতি আমার শুধুই ঘৃণা, আর মাকে দেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে, এখানে কোনো খরচ তো দেয়নি। তারপর থেকে আমি কোনো রকমের সংসার চালাই, এখন একটা চাকরি জরুরি। আর তখনই তোমার সাথে দেখা হলো, তখন আমি জয়কে কল দিলাম। বল, আমার তো একজন পার্সোনাল সিকিউরিটি লাগবে। আগের জন তো কোনো এখন কাজ ছেড়ে চলে গেছে। তোর কোনো আপত্তি থাকলে আমি আমার জন্য একজন নিযুক্ত করব। তুই কি বলিস? তোর জন্য লাগবে? আমি কি বলবো, যা ভালো হয় করে ফেল। ওকে মাই ডিয়ার কলেজের বন্ধু, কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে, আর তুমি আমাকে কাজ করবে আমার পার্সোনাল সিকিউরিটি। তোমাকে অনেক ধন্যবাদ। না না, বন্ধুত্বের মাঝে না ধন্যবাদ, শুধু ট্রিট। আচ্ছা ঠিক আছে, দিব। তার সাথে কথা বলে সে তার গন্তব্যের দিকে পা বাড়ালো, আর আমি বাড়ালাম আমার দিকে। চলে আসলাম অফিসে। তোর জন্য কাকে সিকিউরিটি বানালি? এটা তোর জন্য সারপ্রাইজ, আর তুই তাকে চিনিসও। আচ্ছা, দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে। কালকে থেকে। আচ্ছা। আজকে জয় বললো, আজকে বিকেলে আমার সাথে চল, এক জায়গায় ঘুরতে যাবো। কই যাবি? এটা তোর জন্য সারপ্রাইজ, যেমনটা তুই আমাকে বলেছিলি। আচ্ছা। তাই সেদিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় তার প্রাইভেট কার নিয়ে বের হলাম। আমাকে দেওয়ার কার্ডটা ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। আন্টি, আজকে আমার আসতে একটু লেট হবে, জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি। ওকে বাবা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। এ বলে আমি ফোনটা রেখে দিলাম। বলে রাখি, আন্টি আমাকে ওনার বড় ছেলের মতোই দেখেন। আমি ওনার কাছে বড় ছেলে, আর নাইম ছোট। এদিকে জয় ড্রাইভিং করছিল, আর ওই নিজেই চললো নিজের গন্তব্যে গাড়িতে। আচ্ছা দোস্ত, প্রেম করতে কি কি লাগে? কেন, তুই প্রেমে পড়ছিস নাকি? একে একটু। কই, আমাকে তো বললি না? আরে 1 সপ্তাহ আগে ওর সাথে আমার পরিচয়, কখনো সামনাসামনি দেখিনি। ওর সাথে কথা হয়েছে, তবে তোকে এখন এও ছবি দেখাবো না। ওই আজকে দেখা করতে বলেছে। আগে বল কি করব? পছন্দ হলে ভালো, সরাসরি প্রপোজ করবি, তবে এখনই না, করাটা ভালো। কিছুদিন যাক, তারপরে। আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম। গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি দাঁড় করালো, মেন রোড থেকে কিছুটা ভিতরে, তবে বলা যায় বড় লোকদের রেস্টুরেন্ট। আমাকে নিয়ে জয় ভিতরে গেল, যার পরে সাইডে
একটা টেবিলে বসলাম আর জয় মারিয়াকে ফোন দিল। আপনারা তো আবার মারিয়াকে চিনবেন না, মারিয়া হলো জয়ের ঠিক না হওয়া গফ, আর এই মিন নতুন গফ। এই তুমি কোথায় আছো? এই তো চলে এসেছি। আচ্ছা এসো। এই বলে জয় ফোন রেখে দিল। আমরা আরও কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচিয়ে কার যেন ইশারা করলো। আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে। এটা জয়ের গপ হবে। আর ওর দিকে তাকিয়ে আছি, মেয়েটা সুন্দর আছে, তবে আমি তাকে আগে কোথাও দেখেছি, অনেক আগে, সঠিক মনে আসছে না। মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো। তখন জয় বলে, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আর হ্যাঁ, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিই, এ হলো জয়, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। হ্যালো, আমি আবির, আমি মারিয়া। তখন কিছু খাবার অর্ডার দিল। আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আসার সময় আমি ড্রাইভিং করছি আর পেছনে কয় এবং মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা ম্যাপ সেট করে নিলাম। দেখলাম জয়দের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পথ দূরে মারিয়ার বাসা। তার ঠিকানা ম্যাপে থাকার কারণে আর সমস্যা হলো না। অপরদিকে ওরা দুজন পেছনে কথা বলছিল, তাদের কথা শোনার প্রয়োজন নেই, মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিই। আমি চললাম আমার বাসার দিকে। জয় পেছন থেকে সামনে এসে বসলো। আমার বসার জায়গায় পরে জয় আর গাড়ি নিয়ে চলে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আসার পরে মাঝে মাঝে হাসানের সাথে আমার কথা হয়। আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম আর নাইম এসে দরজা খুলে দিল। এখন নাইমের পড়ালেখাও ঠিক মতো চলছে আর আমার লেখাপড়া হয় মাঝে মাঝে। সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময় হয় না। আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম, তারপর আন্টি এসে খাবারের জন্য ডাক দিলেন। খেয়ে রুমে এসে ফোন টিপতে থাকলাম। ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি ভাবতেও পারিনি। ভাবতেও পারিনি। পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙে। আমি উঠে উজু করে নামাজে পড়ে নিলাম আর শখ বের হলাম, মানে ওয়াকে। তারপর বাসায় এসে সকলের খাবার খেয়ে অফিসের জন্য রওনা হলাম। স্যার, গাড়ি স্টার্ট নিচ্ছে না, গ্যারেজে নিতে হবে। আচ্ছা নিয়ে যাও। আমি গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে অফিসের যাত্রা শুরু করলাম। অপরদিকে নীলা আমার আগে অফিসে পৌঁছে গেছে। আর জয় নীলাকে দেখে অবাক। আরে নীলা, তুমি আমাদের অফিসে কী মনে করে? কেন, আবির বলেনি? আমি তো ওরই পার্সোনাল সেক্রেটারি। ও আচ্ছা। তারপর জয় বললো, ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এই যে তুমি, তা আমি ভাবতেই পারিনি। তুমি এখানে আসলে কেন? তারপর নীলা জয়কে সব বললো। এর মাঝে আমি চলে আসলাম। কী ব্যাপার, কী কথা হচ্ছে? তো সারপ্রাইজ তো আমার সামনে। আমি হেসে উঠলাম। আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম। আমার পাশে তার ডেস্ক। তবে এর মাঝে একটা আছে ব্যবধান, মানে গ্লাসের একটা দেওয়াল। নীলাকে অল্প বোঝানোর পরই ও সব বুঝে নিল, কেননা ও বেশ দক্ষ এই বিষয়ে। আমি খেয়াল করলাম সে কাজে অনেক দ্রুত করে, তাই আমার কাছে কমে গেল। প্রায় নাই বললেই চলে। এমনি একদিন আমি একটা কাজ করতেছিলাম, তার কাজ না থাকায় আমার কাছে আসে আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয় আর সে নিজেই সলভ করে দেয়। এখন জয়দার কোম্পানি বাংলাদেশের টপ 5-এ অবস্থান করছে আর ব্রাঞ্চ আছে 6টা। আজকে কোথাও থেকে ঘুরে আসি। আমিও রাজি হয়ে গেলাম আর জয়কে বলে 1 ঘন্টা আগে ছুটি নিয়ে বের হলাম। তবে গপ গপ বলে ভুল করবেন না, নীলা এখন আমার ব্যাপারে সব জানে। আমরা দুজন ভাই বোনের মতো। আমি আর ওই ঘুরতে গেলাম একটা পার্কে। ওখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে লিমা নাকি আজকে তার ফুপির বাসা যাবে, তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে। আর লিমার ফুপির বাড়ি আমাদের গ্রামে, আমাদের বাসা থেকে বেশি দূরে না। আমাদের গ্রামটা সাইড, তাই হেঁটে পৌঁছাতে প্রায় 25 মিনিট সময় লাগে। তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন? আমি ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু। এখানে একটা চাকরি পেয়েছি তাই এখানে এসে পড়েছি, কিন্তু তাদের কোম্পানির নাম বলবো না। আছে কাছে অনন্যা কিছু বলেনি কিছু। তবে তুই আসার পরে ওই অনেকটা অন্যরকম হয়ে গেছে, ঠিকমতো ভার্সিটি আসে না, কথা বলে না ঠিকমতো। তোর সাথে কে চিনলাম না। ওর সাথে তো পরিচয় করাতেই ভুলে গেছি। ও আমার বোনের মতো, আমার ওয়ার্কমেট। ওর নাম নীলা, পরিচয় হয়নি। হ্যালো, আমি নীলা। আমি লিমা। আমি মেহেদি। কেমন চলছে তোদের দিনকাল? ভালোই। বাবার হোটেলে খাওয়া, পড়ালেখা শেষ করে চাকরি করব। ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ। লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে, তাই লিমা চলে গেল আর ওকে এড়িয়ে যাওয়ার জন্য মেহেদি তার সাথে গেল। কোনো কফি শপে গিয়ে বসতে বললাম। আমি আর নীলা একটা কফি শপে গিয়ে বললাম, আসার সময়, আজকে তোমাকে মা যেতে বলেছেন বাসায়, অন্যদিন যাবনি। না, আমি কোনো কথা শুনতে চাই না, আজকে যেতে হবে। এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি। আচ্ছা চলো। আমি যাওয়ার আগেই নীলা ওর মাকে বলেছিল আমি আসবো, তাই তিনি সব রান্না করে রেখেছিলেন। আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতেই তার ছোটো ভাই এসে দরজা খুলে দিল। এখানে আসার আগে যখন নীলা বললো যেতে তাদের বাসায়, তাই আসতে ওর ভাই জন্য চকলেট নিয়েছিলাম, তার জন্য কিনা চকলেটটা তার হাতে দিলাম আর আন্টিকে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। তিনি আমার বাবা মার কথা বললেন না, কেননা এটা নিয়ে নীলা তার মাকে বলেছিল। এদিকে খেতে বসলাম। খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। আমি রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাসা থেকে বিদায় নিয়ে চলে আসতে লাগলাম। বের হতে প্রায় রাত 9টা বেজে গেল। রাস্তার লোক একদম নেই। বের হয়ে রিক্সা খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখে সব ঝাপসা দেখতে লাগলাম। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।